তো স্টুডেন্টস, আজকে আমরা একটা ছোট পার্ট নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে যে ইলেকট্রনিক কনফিগারেশন স্ল্যাটার্স রুল। আর একটা যেটা বলা হয়েছিল যে হাফ ফিল্ড ফুল ফিল্ড কনফিগারেশন স্টেবল হয়, তো তার পিছনে রিজনটা কি, তার পিছনে কারণটা কি। তো আমি সাবজেক্টটা লিখে নিই, আমরা আজকে কী কী আলোচনা করব। তো দেখো, একটা জিনিস দেখতে হবে যে মোটামুটি আমরা একটু হয়তো জানি, অনেকে কম বেশি যারা একটু পড়াশোনা করো, একটু পড়াশোনা করতে হবে। এবং দেখবে যে তোমরা এস অরবিটাল যেটা থাকছে, তো সেখানে দুটো ইলেকট্রন অকুপাই করতে পারছে। পি অরবিটালে দেখবে 6টা ইলেকট্রন অকুপাই করতে পারছে, ডি অরবিটালে কিন্তু 10টা ইলেকট্রন, অ্যান্ড এফ অরবিটালে কিন্তু 14টা ইলেকট্রন। ঠিক আছে, যদি একটু মানে চেয়ার এখন দেখে নাও, তো দেখবে যে এস অরবিটালের যে নেচারটা, এস অরবিটালের পিকচারটা এরকম একটা। তো এখানে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন অকুপাই করতে পারে। তো পি অরবিটাল যেটা, তো সেটা দেখবে যে সেখানে 6টা ইলেকট্রন অকুপাই করতে পারে এরকম। অ্যান্ড তারপর দেখবে ডি অরবিটালে মোটামুটি, তো এইভাবে মোটামুটি 1 2 3 4 5, তো 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে হবে। অ্যান্ড এফ অরবিটালে কিন্তু দেখবে যে এখানে 7টায় থাকবে, মানে 14টা ইলেকট্রন কিন্তু অকুপাই করতে পারবে। তো এইভাবে হবে আর কি। ঠিক আছে, তো একটা জিনিস তোমরা মনে রাখো যে মোটামুটি যে এস অরবিটালে দুটো ইলেকট্রন ম্যাক্সিমাম, তো তারপরে পি অরবিটালে 6টা ইলেকট্রন, ডি অরবিটালে 10টা ইলেকট্রন, অ্যান্ড এফ অরবিটালে মোটামুটি 14টা ইলেকট্রন অকুপাই করতে পারে। ঠিক আছে, তো এটা গেল বেসিকটা। তো ইলেকট্রন অকুপাই করার দুটো রুল আছে। একটা ছিল হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র, অ্যান্ড এই সূত্রে যেটা বলা হয়েছে যে মোটামুটি যে একটা ধরনের অরবিটাল আছে, তো কি হবে ইলেকট্রনগুলো, ধরুন একটা ডি সিস্টেমের একটা আছে, তো ইলেকট্রনগুলো কি করবে, একটা করে ইলেকট্রন আগে ফিল আপ হবে। ঠিক আছে, মানে এরকম যে একটা করে ইলেকট্রন প্রথমে ফিল আপ হবে, তো তারপর যদি ইলেকট্রন থাকে তো সেগুলো এরকম পেয়ারিং বাঁধবে। ঠিক আছে, অ্যান্ড তো এইভাবে দেখলেই তো মোটামুটি একটা বেসিক কনসেপ্ট পাচ্ছ। এবং আর একটা যে রুল ফলো করতো সেটা হচ্ছে আউবো প্রিন্সিপাল, যেটা বলা হয়েছিল যে ইলেকট্রনগুলো প্রথমে লোয়ার এনার্জেটিক স্টেটে ভর্তি হবে এবং তারপর আস্তে আস্তে কিন্তু আপার এনার্জেটিক স্টেটে যাবে। তাই মানে যেটা হচ্ছে যে প্রথমে গ্রাউন্ড স্টেটে ইলেকট্রনগুলো ভর্তি হবে। হ্যাঁ, তো দেখবে যে তোমরা যদি অরবিটালের এনার্জি অর্ডারটা দেখো, দেখবে যে অরবিটালের এনার্জি অর্ডারটা সাজানো আছে এরকম। প্রথমে ধরে নাও 1s আছে, তো তারপরে 2s 2p, তারপরে এরকম 3s 3p 3d 4s 4p 4d 4f। দেখো এনার্জি অর্ডারটা এরকমভাবে ফলো হবে।
দেখবে প্রথমে ইলেকট্রন 1 এসে যাবে, তারপর 2 এসে যাবে, 2p-তে যাবে, মানে অর্ডারটা ধরে নাও যে এইভাবে কিন্তু ফলো আপ হবে। ঠিক আছে, তো অর্ডারটা এরকম দাঁড়াবে যে ইলেকট্রনিক যে ফিল আপের যে অর্ডারটা, ফার্স্টে আসবে 1s, তারপর হবে 2s, তারপর হবে 2p, তারপরে হবে 3s, 3s এর পরে হচ্ছে 3p, 4s, 4s এর পরে 3d, 4p, 5s, 4d, 5p, 6s, 4f, 5d, 6p, 7s। ঠিক আছে, দেখো এরকম অর্ডারটা কিন্তু দাঁড়াবে যে 1s, তারপরে মোটামুটি এই যে এনার্জেটিক অর্ডারটা ফলো হচ্ছে আবহাওয়া প্রিন্সিপালে, যে সবচেয়ে লোয়ার এনার্জেটিক স্টেট 1s, তারপর 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s, 4d, 5p, 6s, 4f, 5d, 6p, 7s। আর আমরা তো জানি যে এনার্জেটিক ইলেকট্রনিক যে অর্ডারটা, সেই অর্ডারটা দাঁড়াবে এরকম যে 1s এর ক্ষেত্রে 2টো ইলেকট্রন, 2s এর ক্ষেত্রে 2টো, p-র ক্ষেত্রে 6টা, s এর ক্ষেত্রে 2টো, p-র ক্ষেত্রে 6টা, 4s এর ক্ষেত্রে 2টো, d-র ক্ষেত্রে 10টা, p-এর ক্ষেত্রে 6, s এর 2, d 10, তারপরে p 6, তো 4 6s 2, 4f 14, 5d 10, 6p 6, 7s 2। তো এরকমভাবে ইলেকট্রনগুলো আমাকে ফিল আপ করতে হবে। তাহলে এইভাবে কিন্তু ইলেকট্রনিক অর্ডারটাকে আমাদের জাজ করতে হবে। তো আমি যদি একটা ইলেকট্রনিক কনফিগারেশন দেখিয়ে দিই, তো ধরে নাও আমি একটা ইলেকট্রনিক অর্ডার দেখাবো। ধরে নাও জিঙ্ক Zn, তো এর প্রোটন মানে এর যে পরমাণু ক্রমাঙ্কটা আছে, পরমাণু ক্রমাঙ্ক 30। তো 30-র ইলেকট্রনিক কনফিগারেশন কি দাঁড়াবে? ঠিক আছে, তো দেখে নাও, আমি কঠিন থেকে করে দিচ্ছি, একটা সহজ থেকে তোমরা নিশ্চয়ই পেরে যাবে। তো এরকম আমি লিখে নিচ্ছি 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s। তো এইভাবে অর্ডারটাকে একটু মানে ওইভাবে সাজিয়ে নিলে তোমাদের মনে রাখতে হবে না, অটোমেটিক মনে থেকে যাবে। ঠিক আছে, তো দেখো 1s এ 2টো ইলেকট্রন জানতাম, 2s এ 2টো, p-তে 6টা, s এ 2টো, ap-তে 6টা, s এ 2টো, d-তে 10টা। 28 করে দেখো যে ইলেকট্রন বেশি না হয়ে যায় যেন, 6 4 10, 10 10 20 30। তাহলে এইভাবে কনফিগারেশন। ঠিক আছে, তো এখানে এই যে এটা থাকবে লাস্ট 4s and 3d, এটাকে বলা হচ্ছে ভ্যালেন্স সেল, যোজ্যতা কক্ষ। হ্যাঁ, যোজ্যতা কক্ষ এই জন্য বলা হচ্ছে যে, আমি যোজ্যতা মানে বলে দিচ্ছি, তো তার আগে আর বলে দিচ্ছি যে যোজ্যতা মানে হচ্ছে যে সেই অরবিটালের ইলেকট্রনগুলো বেসিক্যালি একটা রিয়াকশানে পার্টিসিপেট করবে। হ্যাঁ, তো দেখবি যে জিঙ্কের যে এই যে 4s এর ইলেকট্রন অ্যান্ড 3d-র ইলেকট্রন, এটা কিন্তু এই যে 12টা ইলেকট্রন, তো এই ইলেকট্রনের মধ্যে কিন্তু এইগুলি বেসিক্যালি মানে অন্য কম্পাউন্ডের সাথে কিন্তু রিয়াকশানে যাবে। আচ্ছা, তো একটা শর্ট করে দেখিয়ে দিই, যেমন ধরে নাও ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 20। ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 20, তো এর ক্ষেত্রে কনফিগারেশন দাঁড়াবে কত? 1s 2, 2s 2, 2p 6, 3s 2, 3p 6, 4s 2। এই হচ্ছে ক্যালসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন। ঠিক আছে,
তাহলে আশা করি ইলেকট্রনিক কনফিগারেশন তোমাদের বুঝতে আর অসুবিধা হবে না। এবং আরও একটা ধরনের দেখে নিচ্ছি, এফই একটা ট্রানজিশন মেটাল দেখে নিচ্ছি। এফই আমরা জানি 26 এর প্রোটন নাম্বারটা, পরমাণু ক্রমাঙ্ক, ঠিক আছে। তো এর কনফিগারেশন দাঁড়াবে কত, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d6। এই হচ্ছে এফির ইলেকট্রনিক কনফিগারেশন, আয়রন যেটাকে বলছি, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে ইলেকট্রনিক কনফিগারেশন আর কোনো সমস্যা নেই। তো আমি নেক্সট টপিকে চলে আসি, যেটা হচ্ছে স্ল্যাটার্স রুল। দেখো স্ল্যাটার্স রুল যেটা বলা হচ্ছে, তো বেসিক্যালি আমরা যেটা জানি যে একটা ইলেকট্রন নিউক্লিয়াসের প্রোটন দ্বারা অ্যাট্রাক্টেড হয়। তো আমাদের যে শুরুতেই যে কনসেপ্টটা থাকে যে একটা ধরে নাও একটা ইলেকট্রন আছে, এই ধরে নাও একটা নিউক্লিয়াস আছে, ঠিক আছে। তো এই চারিদিকে ইলেকট্রন আছে, এরকম অনেক ইলেকট্রনের কক্ষ আছে। তো এখানে ইলেকট্রনগুলো ঘুরছে। তো শুরুতে আমাদের যে কনসেপ্টটা থাকে যে মোটামুটি যে যদি এটা 10টা প্রোটন থাকে, তো 10টা প্রোটনের কিন্তু যে এফেক্টটা এর ওপর যেমন পড়বে এবং এর উপরও তেমন পড়বে, আবার এর উপরও তেমন পড়বে, এই কনসেপ্টটা আমাদের শুরুতে থাকে। কিন্তু পরবর্তী দেখা গেছে যে যে ভ্যালেন্স সেল যত শেষের দিকে এগোচ্ছে তত কিন্তু মানে এই যে ইলেকট্রনগুলো আছে এরা কিন্তু এই যে প্রোটনের যে এটা, তো এই অ্যাট্রাকশন যে মানে আকর্ষণ করার যে ক্ষমতা সেটা কমিয়ে দিচ্ছে। তার কারণটা হচ্ছে যে এখান থেকে এ ডাইরেক্ট কিন্তু মানে পাচ্ছে না, ডাইরেক্ট মানে ওয়ে পাচ্ছে না ইন্টারাকশনের, ঠিক আছে। এখান থেকে আটকে যাচ্ছে এই ইলেকট্রনের জন্য। তো এটাই কিন্তু একটা শিল্ডিং কনস্ট্যান্ট মানে ধরে নেওয়া হয়েছে, শিল্ডিং কনস্ট্যান্ট ধরে নেওয়া হচ্ছে। তার মানে যে ইলেকট্রনিক যে চার্জটা আছে, যে প্রোটনের যে চার্জটা আছে সেন্ট্রালে, তো প্রত্যেকটা ইলেকট্রন যেটা ভ্যালেন্স ইলেকট্রন হতে পারে বা তার বাইরে যে ইলেকট্রনগুলো আছে তাদের উপরে কিন্তু ভিন্নভাবে অপারেট হচ্ছে, ঠিক আছে। তো আমি যে ইলেকট্রনটা ক্যালকুলেট করব, যে ইলেকট্রনের এফেক্টিভ যে মানে প্রোটন যে চার্জটা অপারেট হচ্ছে, তো সেটাকে বলা হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। যে নিউক্লিয়ার চার্জ থাকছে আইডিয়াল, তো সেটা আইডিয়াল থাকবে না, সেটাকে বলা হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। সেটা হচ্ছে আইডিয়াল নিউক্লিয়ার চার্জ মাইনাস সিগমা, যেখানে এটা হচ্ছে আইডিয়াল নিউক্লিয়ার চার্জ আর এই সিগমাটা হচ্ছে শিল্ডিং কনস্ট্যান্ট। তো বেসিক্যালি যেটা দেখা যায় যে অনেক সময় দেখবে যে সামনের ইলেকট্রনগুলো তো শিল্ডিং করবেই, আবার দেখবে যে সেম গ্রুপের সেম অরবিটালের ইলেকট্রন, ধরে নাও যে এই অরবিটালের ইলেকট্রন যেটা আছে, এই যে অরবিটালের ইলেকট্রনগুলো, তো এই অরবিটাল ইলেকট্রনগুলো কিন্তু এই ইলেকট্রনের গুলোকেও কিন্তু শিল্ড করবে, মানে এর সাথে যে ইন্টারাকশন পেতে কিন্তু এরাও বাধা দেবে। কারণ আমরা কি জানি যে একটা ইলেকট্রনের ওয়েভ নেচার আছে, অ্যান্ড একটা ইলেকট্রন কিন্তু সেম ভাবে কিন্তু পার্টিকেল নেচার আছে, ঠিক আছে। ওয়েভ নেচার পার্টিকেল আছে। তো সেই হিসেবে দেখবো যে একটা ইলেকট্রন সেম গ্রুপের ইলেকট্রনগুলোকে বাধা দেবে, মানে যে নিউক্লিয়ার চার্জ যেটা আছে সেই নিউক্লিয়ার চার্জটাকে সঠিকভাবে পেতে বাধা দেবে, মানে শিল্ড করবে। এবং সামনে যে ইলেকট্রনগুলো আছে, সামনে অরবিটাল ইলেকট্রনগুলো, সেগুলোও কিন্তু বাধা দেবে। তো সেই ইলেকট্রন মানে সেই বাধা দেওয়ার যে এফেক্টটা সেটাকে বলা হচ্ছে শিল্ডিং এফেক্ট। তো এই শিল্ডিং কনস্ট্যান্টটা ক্যালকুলেট করা হবে এবং যেটা হচ্ছে যে যে পার্টিকুলার একটা ইলেকট্রনের উপরে কতটা মানে নিউক্লিয়াস কতটা আর কি অ্যাট্রাকশন ফোর্স দিচ্ছে, সেটাই কিন্তু আমার স্ল্যাটার্স রুলের মূল বিষয়বস্তু। তো চলো স্ল্যাটার্স রুল সম্পর্কে এগোনো যাক। তাহলে আমি কি বললাম যে নিউক্লিয়ার চার্জ যেটা থাকছে যে জেড এফেক্টিভ জেড মাইনাস সিগমা, যেখানে জেডটা ছিল প্রোটন মানে নিউক্লিয়ার চার্জ, আর সিগমা হচ্ছে শিল্ডিং কনস্ট্যান্ট, আর জেড এফেক্টিভ যেটা, তো সেটা হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, মানে এফেক্টিভলি কতটা নিউক্লিয়ার চার্জ অপারেট হচ্ছে।
ঠিক আছে, তো এখান থেকে আমি স্ল্যাটার টেবিলটা ক্যালকুলেট করব, মানে টেবিলটাকে লিখে দেব। তো দেখো যে ইলেকট্রন যদি 1s গ্রুপে থাকে, তো 1s মানে 1s মানে হচ্ছে যে ধরে নাও এই হচ্ছে তোমার সেন্ট্রাল নিউক্লিয়াস আছে পজিটিভ, তো 1s মানে হচ্ছে এই যে অরবিটালটা এটা হচ্ছে 1s। তো 1s এ বেসিক্যালি দুটো ইলেকট্রন থাকতে পারে, ধরে নাও এই একটা আছে একটা ইলেকট্রন অ্যান্ড এই একটা ইলেকট্রন আছে। তো 1s এ কিন্তু এর আর ভিতরে কোনো আর নিচে আর কোনো অরবিটাল নেই। তো 1s ইলেকট্রনের ক্ষেত্রে এর কন্ট্রিবিউশন 0.30। তো এর বাকি ইলেকট্রন নেই নিচে, তো আর কি সামনে শিল করার কেউ নেই। তো এটা যদি NsNp হয়, NsNp হয়, আমি NsNp একসাথে লিখছি তার কারণটা বলে দিচ্ছি। তো NsNp হলে তো মানে এই যে ধরুন একটা অরবিটাল, তো এটা একটা অরবিটাল, তো এইভাবে কিন্তু যদি এই একটা ইলেকট্রন যদি হয় পি অরবিটালের ক্ষেত্রে বা NsNpর ক্ষেত্রে, তো দেখবে সামনে এই একটা অরবিটাল আছে। তো সেম গ্রুপের যদি এটা হয়, তো এই গ্রুপের যে ইলেকট্রনগুলো সেটা কন্ট্রিবিউট করবে, শিল্ডিং কন্ট্রিবিউট করবে 0.35, আর n-1 এই গ্রুপটা কন্ট্রিবিউট করবে 0.85, আর তার নিচে যতগুলো গ্রুপ থাকবে সবাই কন্ট্রিবিউট করবে 1.00 করে। যদি ইলেকট্রনটা ND বা NF অরবিটালের হয়, তো সেক্ষেত্রে কন্ট্রিবিউশনটা আসবে 0.35, সেম গ্রুপের কন্ট্রিবিউট করবে, এবং তার নিচে যারা থাকবে সব কিন্তু 1.00 করে কন্ট্রিবিউট করবে। ঠিক আছে, তো এটা দেখলে। এবং এখানে ইলেকট্রনিক কনফিগারেশনটা তোমাদেরকে একটু সাজাতে হবে, যেটা স্ল্যাটার্স রুল এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ক্যালকুলেশনের ক্ষেত্রে লাগবে। ইলেকট্রনিক কনফিগারেশনটা কি দাঁড়াবে দেখো, ওয়ান এস টু, 2s 2p, দুটো একসাথে লিখতে হবে, 2s 2p 8, 3s 3p 8, 3d 10, 4s 4p 8, 4d 10, 4f 14। তো এইভাবে কিন্তু সাজাতে হবে। এবারে যে পার্টিকুলার ইলেকট্রনটাকে আমি ক্যালকুলেট করব, ধরে নাও আমি এখানে 3d10 ক্ষেত্রে আমি একটা ক্যালকুলেট করব, মানে 3d10 যে ইলেকট্রন আছে, 3d10 ইলেকট্রনের মানে এর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা কত হচ্ছে, মানে এফেক্টিভলি এর উপরে কতটা সেন্ট্রাল যে নিউক্লিয়াস কতটা মানে চার্জিং মানে করছে, কন্ট্রিবিউট হচ্ছে, বা এই কতটা অ্যাট্রাকশন পাচ্ছে সেটা আমি ক্যালকুলেট করব। ঠিক আছে, তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে 3d10, ঠিক আছে, তো আমি জিঙ্কের ক্ষেত্রে ধরে নিচ্ছি। জিঙ্কের কনফিগারেশন তো এরকম আসবে, 1s 2, 2s 2p 8, 3s 3p 8, 4s 2, 3d 10। তো এই 10টাকে আমি এরকমভাবে লিখব, যে ইলেকট্রনটা ক্যালকুলেট করব, তো সেই ইলেকট্রনটা তো নিজেকে সিল করবে না, নিজে সিল করবে না। তো এটা মোটামুটি
9+1, আমি এই ইলেকট্রনের যে এটা আছে এফেক্ট, শিল্ডিং এফেক্ট যেটা পড়ছে মানে করছে, তো সেটাই ক্যালকুলেট করব। তো ক্যালকুলেট করার অর্থ যে আমাকে সিগমাটা বার করব, অ্যান্ড সেখান থেকে জেড এফেক্টিভ ইকুয়াল টু জেড মাইনাস সিগমা, এটা ক্যালকুলেট করব। ঠিক আছে, তো এবার যেটা দেখো যে মোটামুটি যেটা দাঁড়াচ্ছে যে এখানে ডি ডি আছে, ডি মানে হচ্ছে এই গ্রুপে, তো সেম গ্রুপের ইলেকট্রন যেটা থাকছে মানে বাকি যে 9 নট ইলেকট্রন প্রত্যেকে 0.35 করে শেল্ডিং কন্ট্রিবিউট করবে, এবং n-1, তো ডি এর নিচেই আছে, কারণ দেখো ডি এর নিচে আছে মানে 4s, তো 4s আছে ডি এর নিচে, তো n-1, তো এর ক্ষেত্রে কন্ট্রিবিউট হবে 0.35, এবং তারপর বাকি যা আছে সবাই কন্ট্রিবিউট করবো 1.00 করে, তো এটাও 1.00 করে হবে। তাহলে এই যে সিগমাটা পাবো, শেল্ডিং কনস্ট্যান্ট যেটা, তাহলে সিগমা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে যে 9 সেম গ্রুপের কন্ট্রিবিউশন 9.35, অ্যান্ড তারপরে 2 ইন্টু 1.00, তারপর বাকি যারা আছে যে 8 16 2 18, তো 18 ইন্টু 1.00, তাহলে দেখো কত হচ্ছে এটা, আমি ক্যালকুলেটারে করছি। $23.15, তোমরাও করো, বুঝতে পারবে। তো তাহলে এই যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অন লাস্ট ইলেকট্রন যেটা, তো সেটা জেড মাইনাস সিগমা হচ্ছে, তো জেড তো 30, আর এর যে সিগমাটা আছে 23.15 এসে, তো এটা 36.85। তাহলে দেখো যে এত বড় একটা অ্যাটম যার লাস্ট ইলেকট্রন যেটা তার উপরে কিন্তু এর যে চার্জটা পড়ছে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ 6.85, 30 যেখানে মনে করা হতো যে 30 পড়বে, তো তাও এই জন্য কিন্তু জিঙ্কের যে লাস্ট ইলেকট্রন ভ্যালেন্স ইলেকট্রন সেটা কিন্তু দুটো ইলেকট্রন কিন্তু খুব ইজিলি বেড়ে যায়। জিঙ্কে +2 স্টেটে পাওয়া যায়। ঠিক আছে, জিঙ্কে দেখবে +2 মানে Zn+1 পাওয়া যায়, কিন্তু Zn যে +2টা সেটা কিন্তু খুবই স্টেবল। তো তার কিন্তু রিজন এটা যে এর যে আমি কম্পারিজন করলে বুঝতে পারবে যে এর যে এটা আছে লাস্ট ভ্যালেন্স ইলেকট্রন, সেটা কিন্তু এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কম, মানে কম এনার্জি দিয়ে, কম অ্যাট্রাকশন পাওয়ার দিয়ে কিন্তু সেটা আটকে আছে, সেজন্য সেটা ইজিলি বেরিয়ে যায়। অ্যাপ্লিকেশন বলতে গেলে 3টে মেজর অ্যাপ্লিকেশন আছে। একটা অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে ইলেকট্রনের এন্ট্রি, যে একটা অ্যাটম অনেক ইলেকট্রন আছে, অনেক মেটাল আছে, অ্যাটম আছে, যেটা মোটামুটি যেমন ধরে নাও মানে এনে বলবো না যে সিএল, তো সিএল দেখবে সিএল মাইনাস হয়ে থাকে। ঠিক আছে, বা অনেকে দেখবে পটাশিয়ামের ক্ষেত্রে পটাশিয়াম প্লাস হয়ে থাকে। হ্যাঁ, তো আবার এমনও কোশ্চেন আছে যে মানে সাইজ নিয়ে কোশ্চেন আছে, যে মেটাল মানে তার যে মানে এটা হচ্ছে আয়ন যেটা হচ্ছে তার সাইজটা বড় হবে না ছোট হবে। তার মানে আমি যেটা বলতে চাইছি যে স্ল্যাটার্স রুলের অ্যাপ্লিকেশন হিসাবে যেটা বলা যায় সেটা হচ্ছে যে মোটামুটি ইলেকট্রনের এন্ট্রি, মানে কোন অরবিটালে ইলেকট্রন মানে এন্টার করবে, অ্যান্ড তারপর যেটা হচ্ছে যে ইলেকট্রনের এক্সিট, কোন অরবিটাল থেকে ইলেকট্রনটা বার হবে, আর তারপর হচ্ছে যে সাইজ কম্পারিজন। ঠিক আছে, তো সাইজ কম্পারিজন বলতে গেলে মোটামুটি আমরা তো এমনিতেই জানি যে যখন কোনো একটা মেটালিক মানে কোনো একটা ক্যাটায়নের সাইজ কিন্তু তার প্যারেন্ট অ্যাটমের থেকে বড় বা ছোট হয়। হ্যাঁ, তো তার কারণটা কি? ঠিক আছে, তার কারণটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু পরে, তোমাদের দেখছি একটা একটা আলোচনা করি। প্রথমে ইলেকট্রনের এন্ট্রি। তো ইলেকট্রনের এন্ট্রি আলোচনা করব।
তো দেখো ইলেকট্রনের এন্ট্রিটাকে আমি আলোচনা করব ফার্স্ট। ঠিক আছে, এন্ট্রি আলোচনা করলে কিন্তু এক্সিটটা আলোচনা তো হয়ে যাবে অটোমেটিক। দেখো তো ইলেকট্রনের এন্ট্রিটাকে আমি আলোচনা করছি। পটাশিয়াম ধরে নিচ্ছে, পটাশিয়াম এর এটা হচ্ছে 19, তো এর কনফিগারেশন কি দাঁড়াচ্ছে 1s2 2s 2p8 3s 3p8 3d1 4s0। তো পটাশিয়ামের দুটো ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু অপারেট হয়, একটা তো এটা গেল এবং আরও একটা কনফিগারেশন এই যে ইলেকট্রনটা গেল, তো এটা তো আমাদের প্রশ্ন জাগছে যে এর মধ্যে কোনটা মানে সঠিক হবে, মানে এই যে ইলেকট্রনটা প্লেসড হলো এটা মানে 4s4p-তে হবে নাকি এই ইলেকট্রনটা মোটামুটি 3d অরবিটালে এন্টার করবে, তাই তো? দেখো তাহলে এটা আমি দেখে দিচ্ছি যে আমি একবার 3dর হয়ে ক্যালকুলেট করব, একবার 4s4pর হয়ে ক্যালকুলেট করব। তাহলে কি দাঁড়াচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, কার উপর বেশি অ্যাট্রাকশনটা অপারেট হচ্ছে। যদি আমি এটার ক্যালকুলেট করি ফার্স্ট, মানে এটা 3dর মাথায়, তো এটা 3dর জন্য আমি সিগমাটা ক্যালকুলেট করছি। তো এখানে 3dর ওপরে ধরুন আর একটা জিরো আছে, তো সেম গ্রুপ ইলেকট্রন 0.35, তো এটা হচ্ছে 18, তার মানে এর যে জেড এফেক্টিভ তাহলে কি দাঁড়াচ্ছে জেড মাইনাস সিগমা, তো জেড হচ্ছে 19 মাইনাস 18, তো 1.00। অ্যান্ড তারপর যদি আমি এটার ক্যালকুলেট করি, এই যে 4s4pটা 4s4p যদি ক্যালকুলেট করি, তো এটার ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, মানে সিগমাটা ফার্স্টে ক্যালকুলেট করব, এটা হচ্ছে এন গ্রুপ, n-1 হচ্ছে এটা, প্লাস বাকি যেটা আছে 10টা ইলেকট্রনের জন্য 1.00 করে। দেখো তো কত হয় এটা, (16.80) 2.2। দেখো এটা আসছে 16.80, আর এর যে জেড এফেক্টিভ আসছে জেড মাইনাস সিগমা 19 মাইনাস 16 তো 2.20 আসছে। তো অবশ্যই দেখো যে একটা ইলেকট্রন যদি 4s-এ যায় তাহলে সেই সেন্ট্রাল নিউক্লিয়াস থেকে এত এত ইউনিট কিন্তু মানে 2.20 ইউনিট অ্যাট্রাকটিভ ফোর্স পাবে, অ্যাটেনশন পাবে। আর যদি সেই ইলেকট্রনটা মোটামুটি 3D-তে যায় এই কন্ডিশনে যদি যায়, তো সেক্ষেত্রে সেন্ট্রাল নিউক্লিয়াস অ্যাটেনশন পাবে 1.00। তার মানে অবশ্যই ইলেকট্রনটা মানে এন্টার করবে কোথায়, ইলেকট্রনটা এন্টার করবে মোটামুটি 4s-এ এন্টার করবে। তাহলে যদি ইলেকট্রন এন্টারের প্রশ্ন আসে তাহলে অবশ্যই যেন পটাশিয়াম নিউক্লিয়াসের ক্ষেত্রে আমি যে বলছি এখানে, তো তোমরা অবশ্যই ক্যালকুলেট করে দেখবে ডিফারেন্ট ইলেকট্রনিক কনফিগারেশন ধরে, তো দেখবে যে সেখানে মোটামুটি পটাশিয়ামের ক্ষেত্রে যেটা আছে যে সেটা কিন্তু 3Dর মানে চেয়ে কিন্তু 4s4p যে অরবিটাল থাকছে তার মধ্যে কিন্তু মানে সুইটেবলি প্লেসড হবে। এবার ধরো যে ইলেকট্রনের এক্সিটটা কোথা থেকে হবে, আমি যে কোনো একটা কনফিগারেশন ধরে নিচ্ছি, ঠিক আছে, যে কোনো একটা কনফিগারেশন আমি ধরে নিচ্ছি, ধরুন উপরের কনফিগারেশনটা ধরে নিচ্ছি। আচ্ছা আমি এটা বাদ দিলাম, ওটা নতুন একটা প্রবলেমে করছি। তাহলে এন্ট্রি গেল, এবার এক্সিট, তো ইলেকট্রনের এক্সিটটা কোথা থেকে হবে আমরা
ট্রানজিশন মেটালের ক্ষেত্রে দেখবো একটা এক্সাম্পল দেখবো, ধরে নাও আমি জিঙ্কের ক্ষেত্রে দেখছি। জিঙ্কটা আমরা বলেছিলাম যার প্রোটন হচ্ছে 30। তো জিঙ্কের কনফিগারেশন যেটা এসছে যে 1s2 2s2p 8 3s 3p8 4s 4p 2 3d 10, তাই তো 8 10 10 20 30। হ্যাঁ, তো এখানে ইলেকট্রন এটা ভ্যালেন্স সেল, এটা পুরোটা ভ্যালেন্স সেল। তো প্রশ্নটা হচ্ছে যে ভ্যালেন্স সেলের কোন অরবিটাল থেকে ইলেকট্রনটা আগে বাড়াবে, এই 2 এটা থেকে না এটা থেকে। ঠিক আছে, তো আমি অবশ্যই ক্যালকুলেট করে দেখবো যে 4s 4p অরবিটাল যে ইলেকট্রন আছে তার উপর কতটা মানে সেন্ট্রাল নিউক্লিয়াসের অ্যাট্রাকশন আছে, আর 3d ইলেকট্রনের উপরে কতটা অ্যাট্রাকশন আছে। যার ক্ষেত্রে অ্যাট্রাকশনটা কম হবে তো সেখান থেকে আগে লুজ হবে, এটা তো সবাই জানি আমরা। দেখো ফার্স্টে আমি 4s দেখো এই কনফিগারেশনটা দাঁড়াবে এরকম, 3s 3p8 3d10 4s 4p2 এই দাঁড়াবে, কারণ 3d অরবিটালটা তার আগে আছে। তো আমি দুটোর ক্ষেত্রে ক্যালকুলেট করবো। ফার্স্ট আমি ধরো 3d এর ক্ষেত্রে ক্যালকুলেট করছি। 3d এর জন্য যেটা হচ্ছে যে এর সিগমাটা কত আসছে 3d, তাও এটা মোটামুটি আমি তখন 9+1 একটা ইলেকট্রন এর উপরে কতটা সেন্ট্রালের মানে অ্যাট্রাকশন আছে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তো দেখো, তো 9 × 0.35 প্লাস, যেহেতু ডি অরবিটাল তো 18 ষোলো তো 18 × 1.00 কত আসছে, 8.85 আসছে। তো এক্ষেত্রে যে 4s 4p এর ক্ষেত্রে যদি করি, তো 4s 4p যদি ধরে নিই তো এখানে তাহলে 1.1 হবে এবং এটা তখন 10 থাকবে। তো এই যে সিগমাটা দাঁড়াবে 1 × 0.35, তারপরে n-1 এটা, তো 10 × 0.85 প্লাস হচ্ছে 8 8 দোকানে 16 তো 18 × 1.00, ঠিক আছে। তো কত আসছে দেখো, 26.85। তো এর ক্ষেত্রে দেখো একটা জিনিস এবার খেয়াল করে দেখো যে এই ডি অরবিটাল যেটা আছে এটা কিন্তু সেন্ট্রাল নিউক্লিয়াস দ্বারা অনেকটা কম্প্যাক্ট আছে, কারণ একটা ইলেকট্রনের উপরে 8.85 ইউনিট অ্যাট্রাকশন ফোর্স কিন্তু অপারেট হবে। তো সেটা কিন্তু এই যে ডি অরবিটাল ইলেকট্রন যেটা আছে 3d অরবিটাল ইলেকট্রনটা কিন্তু অনেক বেশি কম্প্যাক্ট আছে অ্যাজ কম্পেয়ার টু 4s ইলেকট্রন। তো অবশ্যই দেখবে যে জিঙ্ক যখন থাকবে নিউট্রাল স্টেটে থাকবে, তো তার ভ্যালেন্স সেলের কনফিগারেশন 4s2 3d10 আসবে। তো এটা যখন জিঙ্ক যখন এতে আসবে Zn2 স্টেটে আসবে, দেখবে যে এই এস অরবিটাল ইলেকট্রনটা কিন্তু ইজিলি ছেড়ে দেবে। ঠিক আছে, যদিও এস অরবিটালে ইলেকট্রনটা
মানে থ্রিডির চেয়ে আরও মানে কম এনার্জেটিক স্টেটে আছে, তার সত্ত্বেও এটা আগে ছেড়ে দেবে, কারণ এটা লুজলি বাউন্ড বলে। তো সেটা দেখবে যে 3D10 কনফিগারেশন গেইন করবে। এবং তারপর দেখা যাবে যে এই 3D10 কনফিগারেশন কিন্তু এতটাই স্টেবল যে এখান থেকে কিন্তু আর ইলেকট্রন সে ছাড়বে না, কারণ এই ইলেকট্রনটা কিন্তু ফুলফিল কনফিগারেশন আছে। তো ফুলফিল কনফিগারেশন স্টেবল কেন সেটা একটু পরে আসি। তাহলে তোমরা বুঝতে পারলে যে মোটামুটি যে 3D অরবিটালে যে ইলেকট্রনটা আছে, 3D অরবিটালে ইলেকট্রনটা সেটা অনেক বেশি কম্প্যাক্ট আছে, কারণ সে অনেক বেশি মানে বেশি আর কি অ্যাট্রাকটিভ ফোর্স নিউক্লিয়াস থেকে বেশি অ্যাট্রাকটিভ ফোর্স আর কি পাচ্ছে। তো সেই জন্য দেখবে যে সেই 3D অরবিটাল ইলেকট্রন কিন্তু মানে জিঙ্ক সহজে ছাড়বে না, আগে ছাড়বে 4s 4p যে এটা আছে সেল আছে সেখান থেকে কিন্তু আগে সেই ইলেকট্রন ছাড়বে এবং তারপরে যদি দরকার পড়ে তাহলে ছাড়বে। তো সেটা অন্য প্রশ্ন। এরপরে যেটা হচ্ছে যে আমরা প্রায় শুনি যে একটা মেটাল আছে আর একটা মেটাল প্লাস আছে, এদের মধ্যে কার সাইজ কম্পারিজন করতে হবে যদি বলে, ঠিক আছে। তো সাইজ কম্পারিজন করলে কার ছোট হবে। তো আমরা তো অবশ্যই দেখতে পাই যে আনসারটা থাকে এম প্লাসের উপরে, ঠিক আছে, এম প্লাসের উপর আনসারটা থাকে, ঠিক আছে। তো তার কি রিজন, ঠিক আছে, তো আমি সেটাই আজকে দেখে নেব আমরা, ঠিক আছে। আমি ধরুন একটা মানে পটাশিয়ামের ক্ষেত্রে যে দেখে নিই, ধরুন পটাশিয়ামে তো পটাশিয়াম প্লাস স্টেটে পাওয়া যায়, তাই তো। তো আমি পটাশিয়ামের ক্ষেত্রে আমি উদাহরণটা দিচ্ছি। পটাশিয়াম এর ইলেকট্রনিক কনফিগারেশন দাঁড়িয়েছিল 1s2 2s2 মানে 2s 2p8 3s 3p8। এবার যেটা হচ্ছে যে আমি ধরে নিচ্ছি এখানে এর 4s 4p আছে, বা ধরে নাও আরও সহজ হয়ে যাবে 4s 4p না ওখানে 3d করে দিই। এর দুটো ইলেকট্রনিক কনফিগারেশন একটু মানে কনস্পিরেসি আছে, তো এটা আছে। তাহলে যেটা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে এর ওপরে কতটা মানে কতটা অ্যাট্রাকশন ফোর্স হচ্ছে, আর কে প্লাস যখন থাকবে তখন মানে এই ইলেকট্রনটা বেরিয়ে যাবে, তো এর ওপরে কতটা থাকছে। তো এটাই কিন্তু অ্যাকচুয়াল ডিটারমাইনিং প্যারামিটার হয়ে যাবে। তো ধরুন কের ক্ষেত্রে আমি দেখে নিচ্ছি যে এর আর সিগমাটা কত আসছে। তো এখানে তার মানে সেম গ্রুপের কন্ট্রিবিউশন কিছুই নেই, মানে 1+0 হয়ে যাচ্ছে। তারপর বাকি যেটা আছে 8 8 16 দিয়ে 18 ইন্টু 1.00, তো এটা যেটা আসছে 18 আসছে, এবং এর যে জেড এফেক্টিভ যেটা আসছে তো জেড মাইনাস সিগমা, তো 19 মাইনাস 18 এটা আছে 1.00। এবার যেটা হচ্ছে যে পটাশিয়াম যদি কে প্লাস হয়ে যেত তাহলে তার কনফিগারেশন কি আসতো, এইটা আসতো 1s2 2s2p8 3s 3p8। তো এখানে এই যে লাস্ট ইলেকট্রন থাকছে তো তার উপরে কি চার্জ অপারেট হচ্ছে, তো সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। সেম গ্রুপের 0.35 প্লাস হচ্ছে 8 ইন্টু 0.85 প্লাস 2 ইন্টু 1.00 11.25। দেখো এটা আসছে 11.25। তো এর ক্ষেত্রে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যেটা আসছে তো জেড মাইনাস সিগমা, তো 19 মাইনাস 11.25 এটা আসছে তোমার 7.75। একটা জিনিস দেখো যে আমরা সাইজ যেটা বললাম, তো সাইজ কি করে ডিটারমাইন করে, একটা অ্যাটম আছে নিউক্লিয়াস ধরো এই আছে, তো এর যে অ্যাট্রাকশন হচ্ছে তো নিউক্লিয়াস থেকে বেসিক্যালি লাস্ট ইলেকট্রন যেটা থাকছে ভ্যালেন্স ইলেকট্রন, এই ডিস্টেন্সটাই কিন্তু এর সাইজটা ম্যাটার করবে। এবার যেটা হচ্ছে যে যদি এদের মধ্যে অ্যাট্রাকশন পাওয়ারটা বেশি হয় তো তাহলে দেখবে যে এই অরবিটালের মানে লাস্ট অরবিটাল ইলেকট্রন দেখবো তো এই জায়গায় চলে আসতে পারে, ঠিক আছে। তো অবশ্যই এটা দেখবে যে মেটাল যেটা প্লাস হয়ে গেল, তো এই যে মেটাল প্লাস যেটা দেখলাম পটাশিয়াম প্লাস, তার যে অ্যাট্রাকশন ফোর্সটা কিন্তু অনেক কয়েক গুণ বেড়ে গেছে অ্যাজ কম্পেয়ার টু নিউট্রাল অ্যাটম, ঠিক আছে। নিউট্রাল অ্যাটমের ক্ষেত্রে যেটা হচ্ছে তার যে ইলেকট্রনটা সেটা কিন্তু অতটা অ্যাট্রাক্ট করতে পারছে না, কারণ সামনে সেল করছে অনেকে, ঠিক আছে। কিন্তু যখন সে মানে একটা ইলেকট্রন ছেড়ে দিল তো তারপর যে ইলেকট্রনটা পড়ে আছে সেটাকে কিন্তু অনেক বেশি অ্যাট্রাক্ট করবে, তো তাতে করে কিন্তু তার সাইজটা কিন্তু ছোট হয়ে যাবে, এবং এই জন্যই কিন্তু
একটা মেটাল আর মানে মেটালের ক্যাটায়ন তার সাইজ কিন্তু মেটালের ক্যাটায়নের কিন্তু অনেক কমে যায়, আর তার পিছনে কিন্তু রিজন এটাই। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। অ্যান্ড আজ আমাদের লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে যে হাফ ফিল্ড আর ফুল ফিল্ড সিস্টেম স্টেবল কেন। মানে দেখবে যে যদি কোনো কনফিগারেশন হাফ ফিল্ড বা ফুল ফিল্ড পেয়ে যায় তাহলে সে আর ইলেকট্রন নিতে চাইবে না, অ্যাজ ওয়েল অ্যাজ সে কিন্তু ইলেকট্রন ছাড়তেও চাইবে না। তো আমাদের মনে প্রশ্ন জাগে যে হাফ ফিল্ড ফুল ফিল্ড স্টেবল কেন। ঠিক আছে, এইচএস লেভেলে সাধারণত এই রিজনটা দেওয়া থাকে না, কিন্তু তোমরা জেনে রাখো, তোমাদের কিন্তু কম্পিটিটিভে খুব কাজে লাগবে। একটা জিনিস দেখবে যে তোমরা খেয়াল করে দেখবে যে এফি যে আয়রন আছে, তো এই আয়রনের দুটো স্টেট দেখা যায়, একটা Fe2 একটা Fe3। তো এদের মধ্যে আমার প্রশ্ন হচ্ছে যে কোন কনফিগারেশনটা বেশি স্টেবল। ঠিক আছে, তো এই এফিটাকে বলা হচ্ছে যে ফেরিক, যেমন FeCl2 যদি হয় তো ফেরাস ক্লোরাইড, আর এটা FeCl3 যদি হয় তো ফেরিক ক্লোরাইড। তো এটা ইক এবং এটা আস। তো যাক, আমার প্রশ্ন হচ্ছে যে কোন কনফিগারেশনটা স্টেবল। আমি কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো কনফিগারেশন যেটা দাঁড়াচ্ছে যে এফির ক্ষেত্রে এফি আমরা জানি যে 26, মানে প্রোটনটা 26। তো এফি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6, এই হচ্ছে এফির কনফিগারেশন। তো 2 4 6 10 10 10 20 26। এবার যেটা হচ্ছে যে Fe2+ এর কনফিগারেশন কি দাঁড়াচ্ছে, Fe2+ এর কনফিগারেশন দাঁড়াচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6। যেটা হচ্ছে যে এই যে 3D চেয়ে দেখবি 4s ইলেকট্রনটা আগে ছাড়বে, তার কারণটা আমি দেখিয়েছি, জিঙ্কের ক্ষেত্রে দেখিয়ে দিয়েছি। তো 4sটা ছেড়ে দেবে, দিয়ে হবে 3d6, এটা হচ্ছে Fe2। এবার যেটা হচ্ছে তোমরা D6 এর নেচারটা দেখো, D6 যে সিস্টেম আছে তার নেচারটা দেখো। D6 ডি অরবিটাল হচ্ছে এই ডি অরবিটাল 1 2 3 5 3 4 5 6। তো এখানে D6 অরবিটাল যেটা আছে সেখানে একটা ইলেকট্রনিক পেয়ার আছে। ঠিক আছে, ইলেকট্রনিক পেয়ার আছে, তার মানে কি হচ্ছে যে এ কিন্তু পেয়ারিং এনার্জি প্রডিউস করবে। আর আমরা জানবে যে পেয়ারিং এনার্জিটা ডিস্টেবিলাইজিং এনার্জি। তো যখন কোনো সিস্টেমে যদি পেয়ারিং এনার্জিটা চলে আসে তাহলে সেই সিস্টেম কিন্তু মানে ডিস্টেবিলাইজ হয়ে যাবে। যদি আমি কম্পেয়ার করি যে D5 অ্যান্ড D6 এর মধ্যে কি বেশি স্টেবল, তো দেখবি যে D5 এর মধ্যে ইলেকট্রনিক যা এক্সচেঞ্জ এনার্জি যেটা আছে D6 এর মধ্যে কিন্তু সেম আছে, তা সত্ত্বেও কিন্তু D6 এ একটা পেয়ারিং এনার্জি বেশি আছে, আর এই জন্যই কিন্তু D6 এর চেয়ে D5টা কিন্তু মোর স্টেবল। যাই হোক, আমি আসছি একটু এটাতে আসছি। তো যেটা হচ্ছে যে Fe2+ এর কনফিগারেশন তাহলে কি দাঁড়ালো 1s2 2s2 তো এখানে D6 সিস্টেম আছে। এবার যেটা হচ্ছে যে Fe3+, যেটা Fe সিস্টেম দেখা গেছিল কি তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে D5 ভার্সেস D6 এর মধ্যে স্টেবিলিটি কার বেশি। দেখো D5 সিস্টেম যেটা আছে 1 2 3 4 5, আর D6 সিস্টেমটাও কিন্তু মোটামুটি সেমই আছে 1 2 3 4
5 6। তো এবার যেটা হচ্ছে যে এক্সচেঞ্জ এনার্জিটা দেখো, এক্সচেঞ্জ এনার্জি এর আছে 5C2 প্লাস 0 পেয়ারিং এনার্জি। এর ক্ষেত্রে যেটা হচ্ছে এক্সচেঞ্জ এনার্জিটা আছে 5C2 প্লাস 1 পেয়ারিং এনার্জি। এবার যেটা হচ্ছে আমি বলেছিলাম যে এক্সচেঞ্জ এনার্জি স্টেবিলাইজিং এনার্জি অ্যান্ড পেয়ারিং এনার্জি ডিস্টেবিলাইজিং এনার্জি। তো সেই জন্য দেখবে যে এর এক্সচেঞ্জ এনার্জি স্টেবিলাইজিং এনার্জি আছে, এরও তাই আছে, কিন্তু এই ছোট্ট একটা কিন্তু পার্ট মানে ডিস্টেবিলাইজিং এনার্জি আছে। আর এই জন্যই কিন্তু D5 ভার্সেস D6 এর মধ্যে D6টা কিন্তু লেস স্টেবল। ঠিক আছে, তোমাদের মনে লাস্ট একটা কোশ্চেন আমি বলে শেষ করব, যেটা হচ্ছে যে D9 D10 এর মধ্যে কোনটা স্টেবল। ঠিক আছে, তো একটা জিনিস দেখলে যে D5 অ্যান্ড D6 এর মধ্যে তো D5টা স্টেবল, D6টা একটু কম স্টেবল। তো এবার যদি বলি D9 অ্যান্ড D10 এর মধ্যে কোনটা স্টেবল, কোনটা স্টেবল। ঠিক আছে, তো দেখো D9 এর যে মানে পিকচারটা তোমাদেরকে দেখিয়ে দিই। এটা D9, এটা D10। তো প্রশ্নটা হচ্ছে যে অ্যাকচুয়ালি যদি দেখো যে সাধারণভাবে মনে হবে কি যে এখানে একটা পেয়ারিং এনার্জি বেশি আছে এবং সেজন্য কিন্তু D10 এর কিন্তু মানে স্টেবিলিটি একটু কম হওয়া উচিত D9 এর থেকে। তো দেখে নাও কি হচ্ছে। আমি যদি এক্সচেঞ্জ এনার্জি যদি ক্যালকুলেট করি, তো এখানে যেটা আসছে যে 5C2 প্লাস 4C2, কারণ এখানে এই যে লাস্ট চারটে ইলেকট্রন এই পোর্শনটা যেটা আছে, তো তারা কিন্তু চারটে ঘরের মধ্যে এক্সচেঞ্জ হবে নিজেদের মধ্যে। তো এই ভ্যালুটা যেটা আসবে এখানে কিন্তু এক্সচেঞ্জ এনার্জির ভ্যালুটা আসে কত দেখো, 5C2 প্লাস 5C2, এর ভ্যালুটা বেশি আসবে। এবং যেটা হচ্ছে যে এদের যে পেয়ারিং এনার্জিটা, এখানে পেয়ারিং এনার্জি চারটে আছে, তো সেটা হয়তো এ আছে। আর এখানে পেয়ারিং এনার্জিটা যেটা হচ্ছে যে পেয়ারিং এনার্জি 5টা আছে। তো অ্যানালিসিস করে দেখা যাচ্ছে যে পেয়ারিং এনার্জির যে ভ্যালুটা, পেয়ারিং এনার্জির ভ্যালুটা কিন্তু কম আছে, খুব কম আছে এক্সচেঞ্জ এনার্জি থেকে। ম্যাগনিটিউড ধরলে দেখা যাবে যে পেয়ারিং এনার্জির ভ্যালুটা কিন্তু কম আছে। আর এই জন্যই কিন্তু D10 সিস্টেম কিন্তু ভেরি স্টেবল অ্যাজ কম্পেয়ার টু D9। যদি কোনো সিস্টেম ইলেকট্রনিক্যালি যদি D10 কনফিগারেশন গেইন করে ফেলে, সে কিন্তু আর ইলেকট্রন নেবে না বা ইলেকট্রন ছাড়বে না। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকলো। তো তোমাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা এই ইমেলে মেল করে দিও, আমি নেক্সট ভিডিওতে তার আনসার দিয়ে দেবো। এবং পরের দিনে আরও কিছু কোশ্চেন আনসার আমি নিয়ে পর্যায় সারণী শেষ করব। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটাতে শেয়ার করো, কমপ্লিট ওয়াচ করার পরে শেয়ার করো অন্তত। আর অবশ্যই তোমার ডাউটগুলোকে আমার সাথে শেয়ার করো, কমেন্টে জানাতে পারো বা যে মেলটা বললাম তাতে পাঠাতে পারো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।